আজকে আমরা উচ্চ মাধ্যমিক র্যাপিড টেস্ট সাতরা পাবলিকেশনে 3 নম্বর মডেলটা সমাধান করব। এর আগে দুটো মডেল আমি সমাধান করিয়ে দিয়েছি, তোমরা দেখেছো। তো আজকে তৃতীয় দিনের ক্লাসটা শুরু করছি। তো প্রশ্নগুলো আমরা দেখে নেব। টেস্ট 3 বলছে কোন স্থানে তড়িৎ বিভব সকল স্থানে যদি একই হয় তাহলে ওই অঞ্চলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত হবে। দেখো, তড়িৎ বিভব যদি সব জায়গায় সমান হয় তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত হয়। তো এটা হচ্ছে গ্রুপ বি। গ্রুপ বি এর 1 নম্বর প্রশ্ন। তড়িৎ বিভবটা সব জায়গায় সমান, মানে ভিটা কনস্ট্যান্ট। সব জায়গায় সমান মানে কনস্ট্যান্ট, ভি ধ্রুবক। এবার আমরা তাহলে বলেছি প্রাবল্য কত হবে ওই অঞ্চলে। এবার আমরা জানি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য E সমান মাইনাস dVdx। তাহলে ভিটা যদি কনস্ট্যান্ট হয়, কনস্ট্যান্টটাকে আমরা সি ধরে নিলাম, তাহলে এটা হবে স্মল। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যদি কোনো জায়গায় ধ্রুবক হয় তাহলে সেখানে যেমন ফাঁপা গোলকের ক্ষেত্রে, যেমন ফাঁপা গোলীয় গোলকের আভ্যন্তরে সকল বিন্দুতে বিভব সমান এবং প্রাবল্য শূন্য। তাহলে যে স্থানে তড়িৎ বিভবের মান ধ্রুবক হবে সেই স্থানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কনস্ট্যান্ট হবে, কারণ তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করতে গেলে ভি এর ডিসটেন্সের সাথে পরিবর্তনের হার, দূরত্বের সাথে পরিবর্তনের হার নির্ণয় করতে হয়, তাই ওটা কনস্ট্যান্ট হবে। 2 নম্বর প্রশ্ন ঠিকঠাক আসছে। সেকেন্ড প্রশ্ন বলছে সমান্তরাল সমবায় তুল্য রোধগুলির মান সমবায়যুক্ত প্রতিটি রোধ অপেক্ষা ক্ষুদ্রতর জানি। তো সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে 1/Rp equals to 1/R1 plus 1/R2 plus 1/R3 এই সূত্র মেনে চলে। তো এখানে R1 R2 R3 এদের সমবায় তুল্য রোধ হচ্ছে Rp, তার মানে সবগুলো যোগ করে এটা পেয়েছি। সুতরাং 1/Rp অবশ্যই গ্রেটার দ্যান R1 হবে। তাহলে এখান থেকে বলতে পারি Rp লেস দ্যান R1। অনুরূপে Rp লেস দ্যান R2, Rp লেস দ্যান R3। তার মানে তুল্য রোধের মান প্রত্যেকটা রোধের থেকেই কম হচ্ছে। ঠিক আছে, এটা খুবই সহজ প্রশ্ন। 2 এর অথবা একটা প্রশ্ন আছে। কুড়ি ওহম রোধের একটি গ্যালভানোমিটারে সর্বাধিক 1 মিলিঅ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের জন্য পাঠ দেয়। যদি গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে 0.2 মিলিঅ্যাম্পিয়ার 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হওয়ার উপক্রম হয় তবে গ্যালভানোমিটারের সঙ্গে কত শান্ট যুক্ত করতে হবে। মানে শান্টের সূত্র কি? S equals to G/n-1। জিটা হলো গ্যালভানোমিটারের রোধ 20, এনটা মানে কত? এন মানে হচ্ছে I/IG। মানে আগে কারেন্ট যাচ্ছিল 1 মিলিঅ্যাম্পিয়ার, এখন যাবে 0.2 মিলিঅ্যাম্পিয়ার। তাহলে এনটা কত হবে? 0.2 বাই 1 মিলিঅ্যাম্পিয়ার, মানে 1 × 10⁻³ -1। তাহলে আইটা হলো 0.2 আর আইজিটা হচ্ছে
1 মিলি অ্যাম্পিয়ার মানে 10 টু দি পাওয়ার -3 অ্যাম্পিয়ার। তাহলে এখান থেকে আমরা রোধের মান, এটা ওহম বেরোবে, তোমরা ক্যালকুলেট করে নেবে, আমি ক্যালকুলেশন করলাম না, সময় নষ্ট করে নেবে তোমরা। তাহলে এখান থেকে শান্টের মানটা আমরা পেয়ে যাব। কিভাবে একটি গ্যালভানোমিটারকে ভোল্টমিটারে রূপান্তরিত করবে? খুব সহজ প্রশ্ন। গ্যালভানোমিটারের সাথে যদি একটা উচ্চমানের রোধ শ্রেণীতে যুক্ত করা হয়, গ্যালভানোমিটারের সাথে উচ্চমানের রোধ শ্রেণীতে যুক্ত করলে এটা ভোল্টমিটারে রূপান্তরিত হয়ে যাবে। আর হচ্ছে শ্রেণীতে যুক্ত উচ্চমানের রোধ। গ্যালভানোমিটারের সাথে শ্রেণীতে যুক্ত উচ্চমানের রোধ, যেখানে আর এর টোটাল ভোল্টেজটা যদি আমরা ভি বলি, পুরো বর্তনীর ভোল্টেজ ভি হয়, আর গ্যালভানোমিটারের ভোল্টেজ যদি ভিজি হয়, তাহলে আর সমান জি ইন্টু ভি বাই ভিজি মাইনাস 1। সূত্রটা দেখিয়ে দিতে হবে, জি ইন্টু এন মাইনাস 1। আগের মডেলে তোমাদের এই থেকে অঙ্ক করিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? তাহলে আমরা 3 নম্বর অবধি কমপ্লিট করেছি। 3-এর অথবা আছে, 3-এর অথবাতে ছবিটা আসছে পুরো। 3-এর অথবাতে কি বলেছে? প্রশ্নগুলো করে নেবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অথবাতে বলেছে কিউএম মেরু শক্তি বিশিষ্ট এবং 12 দৈর্ঘ্যের একটি চুম্বককে চৌম্বক অক্ষ বরাবর সমান দুভাগে ভাগ করা হলো, তাহলে প্রতিটি অংশের চৌম্বক ভ্রামক কত হবে? 3-এর অথবা কিউএম মেরু শক্তি আর 12 দৈর্ঘ্য, ধর বললাম এরকম দেখতে, মেরু শক্তি কিউএম 12, তো এটাকে তাহলে এর ভ্রামক কত? এটার ভ্রামক কত? কিউএম ইনটু 12। এবার বলেছে কি এটি চৌম্বক অক্ষ বরাবর সমান দুভাগে ভাগ করা হলো, এরকম ভাবে ভাগ করতে হবে। এই জিনিসটা কেমন হলো? এরকম দৈর্ঘ্য বরাবর ভাগ করলে, যদি আমরা চৌম্বক অক্ষ বরাবর ভাগ করি, দৈর্ঘ্যটা 12 থাকলো প্রত্যেকটার, আর মেরু শক্তি কত করে হলো? কিউএম বাই 2, এটা কিউএম বাই 2। তাহলে প্রত্যেকটার ভ্রামক হলো পিএম ড্যাশ, এখন কত হলো? কিউএম বাই 2 ইন্টু 12 মানে পিএম বাই 2। তাহলে উত্তর কি হবে? আগে যা চৌম্বক ভ্রামক ছিল তার অর্ধেক হয়ে যাবে নতুন চৌম্বক ভ্রামক প্রতিটি অংশের চৌম্বক ভ্রামক এদের যা এই বড়টার যেটা ছিল ভাগ করার আগে যা ছিল তার অর্ধেক হয়ে যাবে। নেক্সট প্রশ্ন আমরা যাব। 4-এর দাগের প্রশ্ন বলেছে দুটি টর্চ থেকে আগত আলোক উপরিপাতনের ফলে ব্যতিচার দেখতে পাওয়া যায় না কেন? ব্যতিচার দেখতে গেলে কি হতে হবে? উৎসটাকে সুসংগত হতে হবে। ব্যতিচার সৃষ্টি করে যে উৎস তাকে আমরা বলি সুসংগত উৎস। অর্থাৎ উৎস দুটি একই তরঙ্গ মুখের উপর অবস্থিত হতে হবে। তরঙ্গমুখ দুটো একই তরঙ্গমুখের উপর দুটো উৎস অবস্থান করবে, কিন্তু দুটো টর্চ লাইট মানে ভিন্ন ভিন্ন সোর্স। যেহেতু দুটি টর্চ থেকে আগত রশ্মি
সুসংগত উৎস নয়, উৎস হয় না, তাই এক্ষেত্রে ব্যতিচার ঘটবে না। দুটো উৎসকে সুসংগত হতে হবে, অর্থাৎ তারা একই তরঙ্গমুখের উপর অবস্থিত, দুটো ভিন্ন ভিন্ন বিন্দু হতে হবে, আচ্ছা তাদের মধ্যে একটা নির্দিষ্ট দশা সম্পর্ক থাকবে, ফেজ রিলেশনশিপ থাকবে, অর্থাৎ একটি দশা পার্থক্যটা পর্দার উপর অবস্থিত কোনো বিন্দুর সাপেক্ষে নির্দিষ্ট হবে। ঠিক আছে, তো তার জন্য এখানে হচ্ছে না। আচ্ছা, চারের অথবা কি বলেছে, কোন আলো সমবর্তিত অসমবর্তিত কিভাবে প্রমাণ করব, তাকে বলে হচ্ছে অ্যানালাইজার বা বিশ্লেষক। তো কোন যদি তাহলে বিশ্লেষকের সাহায্যে প্রমাণ করা যায় কোন আলো সমবর্তিত না অসমবর্তিত, তাহলে বিশ্লেষণ ব্যবহার করতে হবে। এটা তোমরা আমার পোলারাইজেশনের যে ভিডিও ক্লাস আছে ওখানে ক্লাস দিয়ে ছবি দিয়ে বুঝিয়ে দেওয়া আছে বিশ্লেষকের কাজটা কি, তোমরা একটু ওখান থেকে দেখে নেবে। ঠিক আছে। আচ্ছা, দুই ইনপুট বিশিষ্ট ন্যান্ড গেটের সাহায্যে সত্য সারণী দেখাতে বলেছে এবং এই গেটকে সার্বজনীন গেট কেন বলে। পরের কোশ্চেন, ন্যান্ড গেট কেমন দেখতে হয়? অ্যান্ড গেটের মতনই দেখতে, কিন্তু মাথায় একটা নট চিহ্ন দেওয়া আছে, মানে এ এন্ড বি কমপ্লিমেন্ট। এর আউটপুটটা কি হবে? অ্যান্ড গেটের ঠিক উল্টো। তাহলে ট্রুথ টেবিলটা কেমন হবে? সত্য সারণী জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান, দুটো ইনপুট দিলাম, আউটপুট হচ্ছে ওয়াই, তাহলে গুণ করে কমপ্লিমেন্ট হবে, তাহলে এটা হবে ওয়ান 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 জিরো। তো ন্যান্ড গেটকে কেন সার্বজনীন গেট বলে? কারণ এই গেট ব্যবহার করে আমরা যে কোনো মৌলিক গেট এবং অন্যান্য বিভিন্ন গেট তৈরি করতে পারি, সেই জন্য এটাকে সার্বজনীন গেট বলে। যেমন ন্যান্ড গেটের দুটো ইনপুটকে যদি জুড়ে দিই, তাহলে এখানে ইনপুট আসছে এ, আসছে এ, তাহলে এ গুণ করলে এ তার কমপ্লিমেন্ট, মানে এখানে বেরোলো এ নট, এ দিলাম এ নট বেরোলো, কারণ এটা হচ্ছে নট গেটের মতন। আবার একটা ন্যান্ড গেটের দুটো ইনপুটকে জুড়ে দিলে আউটপুট যেটা বেরোলো সেটা যদি একটা দ্বিতীয় দুটো কমন করা ন্যান্ড গেটের ইনপুট করি, তাহলে এখানে বেরোবে এ এন্ড বি, এটা হলো অ্যান্ড এর মতো, ন্যান্ড অ্যাজ অ্যান্ড। এইভাবে আমি দুটো দেখিয়ে দিলাম, এইভাবে বিভিন্ন এছাড়াও অর গেটও করা যায়। তো তার মানে কি হলো, ন্যান্ড গেট ব্যবহার করে যে কোনো মৌলিক গেট এবং অন্যান্য বিভিন্ন লজিক গেট আমরা প্রয়োজন মতো দুই বা ততোধিক ব্যবহার করে তৈরি করে ফেলতে পারি। সেই জন্য ন্যান্ড গেটের অপর নাম হচ্ছে সার্বজনীন বা বিশ্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট, একে ইউনিভার্সাল গেট বলা হয়। ফটোডায়োডের বর্তনী চিত্র এর ব্যবহার তোমরা করে নেবে, অরেরটা আর বললাম না। এরপর আমি পরের গ্রুপে চলে যাব, অঙ্কগুলো করাবো প্রধানত গ্রুপ সি। গ্রুপ সি একেরটা কি বলেছে? আর ব্যাসার্ধের একটি পাতলা গোলীয় গোলকে কিউ আধান দেওয়া আছে, গোলকের কেন্দ্র থেকে আর দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান গাউসের সূত্র প্রয়োগ করে নির্ণয় করো। এটা তুমি আমার যে ভিডিও ক্লাস আছে তড়িৎ ক্ষেত্র তড়িৎ প্রাবল্য, সেখানে গাউসের সূত্র বলে যে ভিডিও ক্লাসটা আছে সেখানে করিয়ে দেওয়া আছে, দেখে নেবে, আমি আর করালাম না। আচ্ছা, গোলকের কেন্দ্র থেকে আর দূরত্বে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কিভাবে বদলায় লেখচিত্র সম্পূর্ণ দেখিয়ে দেওয়া আছে, অবশ্যই
দেখে নেবে। ঠিক আছে, এখানে দুটো কোশ্চেন দিয়েছে, এটা মনে হচ্ছে কোশ্চেনটা একটু নাম্বার বিভাজনটা ভুল আছে, দুটো মিলে 3। প্রমাণটা দেখবে, প্রমাণের সাথেই দেখবে ওখানে করিয়ে দেওয়া আছে পাতলা গোলীয় গোলকের ক্ষেত্রে এরকম একটা লেখচিত্র হয়। এটা হচ্ছে 6, এটা যদি একটা পাতলা গোলীয় গোলক হয়, কি আধান দিয়েছি ধরো, ছবিটাকে দিচ্ছি জাস্ট, প্রমাণে গেলাম না। ব্যাসার্ধ r হয়, কেন্দ্র থেকে r দূরত্ব যদি বলি, তাহলে r গ্রেটার দ্যান r যদি হয়, মানে বাইরে যদি হয়, প্রাবল্যটা হচ্ছে q আধান দিয়েছি 4πε0 r²। r ইকুয়ালস টু যদি r হয়, মানে পৃষ্ঠে দেখবে q/4πε0 r² হবে। আর ভেতরে যদি হয়, এর মানটা 0, কারণ ভিতরে কোনো আধান আবদ্ধ হচ্ছে না গাউসীয় তলে, তাই 0 হয়। এখানে দুটো কেস দিয়েছে, r গ্রেটার দ্যান r, প্রথমটা, লাস্টেরটা লেস দ্যান r। আর লেখচিত্রটা কেমন হয়, এদিকে দূরত্ব r, এদিকে প্রাবল্য, এটা r সমান r, ভেতরে 0, তারপরে বাইরে গিয়ে 1/r² এর সঙ্গে e সমানুপাতিক 1/r²। পৃষ্ঠে সবচেয়ে বেশি কত পেয়েছি, q/4πε0 r², ভেতরে কিন্তু এর মানটা 0। এটা হলো কেন্দ্র, এটা r লেস দ্যান r, ভেতরটা এটা r গ্রেটার দ্যান r। ঠিক আছে, এভাবে প্রাবল্যটা, আমি প্রমাণটা দেখালাম না, প্রমাণটা তোমরা একটু দেখে নেবে। আচ্ছা, অথবাটা দেখি, তড়িৎ ফ্লাক্স কাকে বলে? তড়িৎ ক্ষেত্রে অবস্থিত কোন তলের মধ্যে দিয়ে যতগুলি মোট তড়িৎ বলরেখা অতিক্রম করে লম্বভাবে তলের সাথে, তাকে বলে তড়িৎ ফ্লাক্স। তড়িৎ ক্ষেত্রে অবস্থিত কোন তলের মধ্যে দিয়ে লম্বভাবে অতিক্রান্ত মোট তড়িৎ বলরেখার সংখ্যাকে তড়িৎ ফ্লাক্স বলে। একটা অঙ্ক দিয়েছে, অঙ্কটা আমি দেখি। ছয় হচ্ছে অথবা, তাহলে ফ্লাক্স মানে কি, ফাই সমান হচ্ছে সারফেস ইন্টিগ্রাল অফ ই ডট ডিএস। তড়িৎ ক্ষেত্রে অবস্থিত কোন তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত মোট, লম্বভাবে অতিক্রান্ত মোট তড়িৎ বলরেখার সংখ্যাকে তড়িৎ ফ্লাক্স বলে। আচ্ছা, ই দিয়ে দিয়েছে, মানে ফাই যদি বার করি, ই ডট এস, ইটা কত দিয়েছে, ই দিয়েছে 5/+4j +8k, আর এই ক্ষেত্রফলটা দিয়েছে কত, দেখো yz তল আছে আর 50 বর্গমিটার, yz তলের লম্ব মানে হচ্ছে i ক্যাপ, তাহলে ক্ষেত্রফলটা কত হলো, ক্ষেত্রফলটা 50 দিয়েছে বর্গমিটার, তাহলে 50 i ক্যাপ, তাহলে হলো i টা গুণ হবে, তাহলে 250 নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স। তাহলে yz তল মানে i ক্যাপ, xz দিলে দিত j ক্যাপ, xz হলে হতো j ক্যাপ, আর যদি বলতে ধরো আমাদের xy তল তাহলে হতো k ক্যাপ। আচ্ছা, এবার চলে যাই 7 নম্বর প্রশ্ন। 7 দাগের প্রশ্নটা এবার আমরা দেখব, এটা কমপ্লিট হলো, বুঝে দিই বোর্ডটা। তোমরা প্রশ্নগুলো ভালো করে করবে সবাই, তাহলে দেখবে সুবিধা হবে অনেক, তার জন্য করিয়ে দেওয়া। আচ্ছা, 2 মাইক্রোফ্যারাড একটি ধারককে 20 ভোল্ট আহিত করা হচ্ছে, তাহলে সি দিয়েছে 2 মাইক্রোফ্যারাড, ভোল্ট দিয়েছে 20 ভোল্ট, তাহলে কিউ কত হবে, সিভি, তাহলে 40 মাইক্রোকুলম্ব। এই ধারকের সাথে সমান্তরালে 3 মাইক্রোফ্যারাডের একটা অনাহিত ধারক যোগ করা হলো, তাহলে একটা ধারক যেটা 2, এর মধ্যে আধান কত আছে 40 মাইক্রোকুলম্ব, এর সাথে সমান্তরালে যুক্ত করা হচ্ছে 3 মাইক্রোফ্যারাড, এর কিউ এটা, এর আধান বলেছে অনাহিত মানে শূন্য আধান,
সমবায়ের বিভব প্রভেদ কত হবে মনে রাখবো, সমবায়ের বিভব প্রভেদ ভি সমান ভি ড্যাশ ধরলে এখানে ভি ধরেছি বলে মোট আধান কত কিউ প্লাস 0, মোট ধারকত্ব কত c1 প্লাস c2, এটা c1 এটা v1 এটা v থাকবে তাহলে, আর এটা হচ্ছে c2 আর বিভব তো নেই তাই ওটা আধানটা শূন্য, তাহলে মোট আধান কত তাহলে হলো 40 বাই মোট ধারক কত 2 যোগ 3 মানে 5 তাহলে 8 ভোল্ট। তাহলে সমবায়ের বিভব হবে 8 ভোল্ট q1 প্লাস q2 প্লাস বাই c1 প্লাস c2। আচ্ছা ধারক দুটির আধানের পরিমাণ নির্ণয় করো, তাহলে এখন আধান কত তাই বিভব এটা, তাহলে সুতরাং এখন প্রথম ধারকের এখন 2 মিউ এর ধারকের আধান তাহলে কত হবে q1 টা হবে কত q1 ড্যাশ, q1 ছিল এর q2 ছিল q1 ড্যাশ তাহলে কত হবে বিভব বেরিয়েছে 8, তাহলে 8 দুগুণে q সমান cv তাহলে c1v তাহলে 8 দুগুণে 16 মাইক্রোকুলম আর 3 মাইক্রোফ্যারাড ধারকের আধান দাঁড়ালো q2 ড্যাশ প্রথমে 0 ছিল এখন কত হয়েছে 3 আর 8 24, দেখো আগে মোট 40 ছিল এখন কিন্তু মোট 40, মানে তারা আধানটা বন্টন করে নিয়েছে ডিস্ট্রিবিউট করে নিয়েছে যাতে করে প্রত্যেকটা ধারকের বিভবটা সমান হয়ে যায়, তাহলে সমান্তরালে যুক্ত করলে কি কনস্ট্যান্ট হবে বিভবটা কনস্ট্যান্ট হয়ে যাবে। আচ্ছা এরপর চলে আসি আমরা, দেখা যায় তড়িৎ বর্তনীতে শাখাগুলি বিভক্ত হয়, তড়িৎ প্রবাহ মাত্রা বর্তনীর বিভিন্ন শাখায় বিভক্ত হওয়ার সময় তখন এই বিভাজন এমন ভাবে হয় যাতে করে বর্তনীতে মোট উৎপন্ন তাপটা ন্যূনতম হয়। 8 কোশ্চেন ন্যূনতম তাপের সূত্র, 8টাকে বলা হয় ন্যূনতম তাপের সূত্র, আমাদের দিয়েছে 8 হচ্ছে ন্যূনতম তাপের সূত্র। প্রবাহ মাত্রা যখন বর্তনীতে বিভিন্ন শাখায় বিভক্ত হবে এমন ভাবে হবে, এটা R1 এটা R2, এখানে I কারেন্ট পাঠালাম, এখানে গেছে I1, যাতে করে বর্তনীতে মোট তাপটা ন্যূনতম হয়। আমরা কি জানি প্রবাহ মাত্রা রোধের ব্যস্ত অনুপাতে ভাগ হয়, তো সেক্ষেত্রে তাহলে উৎপন্ন তাপ ধরলাম সময় t সময়, তাহলে অতএব উৎপন্ন তাপ কত h কত হবে I1 স্কয়ার R1t বাই j, এটাতে কত হবে I2 স্কয়ার R2t বাই j, এটা কেন লিখছি I1 স্কয়ার R1t বাই j প্লাস I মাইনাস I1 মোটটা I এখানে I1 তাহলে বাকিটা দিয়ে কিছুটা কাছে এখানে যাচ্ছে, তাহলে I মাইনাস I1 স্কয়ার R2t বাই j। তো h এর মান ন্যূনতম হবে যখন dh di1 সমান 0। ডিফারেন্সিয়েট করলে এখানে আসছে দেখো 2i1 r1 minus 2i minus i1 r2 সমান 0, t by যেটা কনস্ট্যান্ট, অতএব i1 r1 সমান i2 r2। ঠিকই আছে, আমরা সমান্তরালে v কনস্ট্যান্ট মানে এর ভোল্টেজ যা হবে v টা কনস্ট্যান্ট থাকবে, তাহলে এর IR যা হবে এর IR তাই, তার মানে ভোল্টেজটা যদি কনস্ট্যান্ট থাকে ভোল্টেজটা কনস্ট্যান্ট থাকে যাতে করে, সুতরাং
সমান্তরালে যুক্ত প্রতিটি রোধের ভি ধ্রুবক থাকলে বর্তনীতে মোট উৎপন্নতা ন্যূনতম হয়। তাহলে বর্তনীতে মোট উৎপন্নতাটা কখন ন্যূনতম হবে? যদি প্রত্যেকটা ভি কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ আইটা ভাগ হবে কিভাবে? তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি, দেখো i1/i2 সমান r2/r1। এটাই তো আমরা জানি, সমান্তরালের ক্ষেত্রে যেটাই রোধ বেশি সেখানে কারেন্ট কম যাবে, আর যেটাই রোধ কম সেখানে কারেন্ট বেশি যাবে, এটাই নিয়ম। তাহলে এই ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে ন্যূনতম তাপের সূত্র। আচ্ছা, 9 নম্বর, বায়-সাভার্টের সূত্রটি লেখো। আর ব্যাসার্ধের বৃত্তাকার কুণ্ডলী লুপের ভেতরে চুম্বক ক্ষেত্র পারবে। এটা খুব সহজ কোশ্চেন। আমরা চলে যাই হচ্ছে 9 অথবায়। বায়-সাভার্টের অ্যাপ্লিকেশনটা তোমরা দেখে নেবে, সময় নষ্ট হবে না হয়তো। বৃত্তাকার কুণ্ডলীর প্রমাণটা μ0 ni/2r, যে প্রমাণটা বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে কত হয় μ0 n পাকের যদি বৃত্তাকার কুণ্ডলী হয় সেখানে হয় μ0 ni/2r, সেটা তোমরা দেখে নেবে। এই 9 অথবা কোশ্চেনে চলে যাচ্ছি। নয় অথবা বলেছে এ বি দুটি সমান্তরাল তার, এটা এ এটা বি, পরস্পর 2 সেন্টিমিটার দূরত্বে আছে। তার দুটিতে একই দিকে 4 অ্যাম্পিয়ার, এদিকে যাচ্ছে 4 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, এদিকে 10 অ্যাম্পিয়ার প্রবাহ যাচ্ছে কারেন্ট। এ তারে 10 সেমি দৈর্ঘ্যে প্রযুক্ত বল। তাহলে এখানে তার দুটির প্রতি একক দৈর্ঘ্যে প্রযুক্ত বলের সূত্র কি? সমান্তরাল তালের ক্ষেত্রে F সমান μ0/4 2i1i2/d। এটা হলো d ডিসটেন্স, এটা i1 এটা i2। তাহলে প্রতি একক দৈর্ঘ্যে কত বল? এত নিউটন পার মিটার। তাহলে 10⁻⁷ 2 ইনটু কত 4 ইনটু 10, ডিসটেন্স দিয়ে 2 মানে 2/100, তাহলে 2 2 কেটে গেল, তাহলে 4 ইনটু এটা 1000 মাইনাস 4 নিউটন পার মিটার। তাহলে একক দৈর্ঘ্যে কত বল কাজ করছে এটা? সুতরাং এ তারের 10 সেমি দৈর্ঘ্যে, সুতরাং এ তারের 10 সেমি দৈর্ঘ্যে প্রযুক্ত বল F সমান F ড্যাশ সমান F ইনটু L। Lটা কত? 10 সেমি বলেছে, Fটা কত? একক দৈর্ঘ্যে এটা 1 মিটারে, এটা তাহলে x মিটারে কত হবে Fx। 1 মিটারে যে বল কাজ করবে সেখান থেকে L মিটারে কত হবে F ইনটু L। তাহলে Fটা কত বেরিয়েছে 4 ইনটু 10⁻⁻⁴, আর 10 সেমি মানে হচ্ছে 10/100 এত নিউটন। তাহলে 4 ইনটু 10⁻⁻5 নিউটন। তাহলে প্রতি একক দৈর্ঘ্যে প্রযুক্ত বল হলো প্রতি 10 সেন্টিমিটারে কত বল কাজ করছে বলেছে। এ তারের 10 সেমি দৈর্ঘ্যের উপর প্রযুক্ত বলের মান কত, দিক কত, সেটা দিকটা একটু দেখে নেব। দেখো এটার জন্য দুটো তার যদি একই দিকে যায় কারেন্ট, তাহলে তারা পরস্পরকে আকর্ষণ করে, তাহলে এর উপর যে ফোর্সটা কাজ করবে, তাহলে বলের অভিমুখ হবে, বলের দিক হবে, দুজন দুজনকে আকর্ষণ করবে। সমমুখী হলে আকর্ষণ, বিপরীতমুখী বিকর্ষণ। তাহলে বলের দিক হবে কোন দিকে? এ থেকে বি তারের দিকে। বি তারের দিকে বলটা কাজ করবে, কারণ সমমুখী প্রবাহ ঘটলে তারা পরস্পরকে আকর্ষণ করে। সমমুখী প্রবাহের ফলে আকর্ষণ বলে সৃষ্টি হয়। ঠিক আছে? আচ্ছা, সুষম চৌম্বক ক্ষেত্রে স্থিতিশীল আধানের উপর কত বল কাজ করে?
চুম্বক ক্ষেত্রে আমরা জানি এর কোশ্চেন ছিল সুষম চৌম্বক ক্ষেত্রে স্থির আধানের উপর ক্রিয়াশীল বল, বলের সূত্র কি? F সমান q v sin থিটা। তাহলে এখানে বলছে ভিটা 0, স্থির আধান মানে আমার কত? স্থিতিশীল আধানের উপর ক্রিয়াশীল বল, তাহলে বেগটা 0, স্থির আধান, তাহলে ফোর্স কত? অতএব বল হবে 0। তাহলে সুষম চৌম্বক ক্ষেত্রে স্থিতিশীল আধানের উপর ক্রিয়াশীল বলের মান 0 হয়। 10 দাগের প্রশ্ন, একটি চৌম্বক পদার্থের চৌম্বক ভ্রামক এবং চৌম্বক প্রবণতার সংজ্ঞা দাও পারবে এবং সম্পর্ক স্থাপন করো। μr = 1, আমাদের ওখানে k = μr - 1 যে সম্পর্কটা দিয়ে করবে, বা μr = 1 + k বা k = μr - 1 সেটা করবে, সম্পর্কটা দিয়েছে। অথবাটা দেখি, 10 এর অথবা অঙ্কগুলো বুঝিয়ে দিচ্ছি, থিওরিগুলো করে নেবে। 10 এর অথবার প্রশ্ন, দিয়েছে হাইড্রোজেন পরমাণুর চারিদিকে 0.5 অ্যামস্ট্রং ব্যাসার্ধে ঘুরছে ইলেকট্রন, তাহলে ব্যাসার্ধ দিয়েছে 0.5 অ্যামস্ট্রং, মানে 0.5 × 10⁻⁻10 মিটার। আচ্ছা, ইলেকট্রনের কম্পাঙ্ক দিয়েছে 10⁻10 মেগাহার্জ, 10⁻10 মেগাহার্জ মানে 10⁻16 হার্জ। আচ্ছা, চৌম্বক ভ্রামক কত হবে? ই সমান আমরা জানি কত? ই সমান আমরা জানি কত? 1.6 × 10⁻⁻19 কুলম্ব। তো চৌম্বক ভ্রামক বার করতে বলেছে, মানে বোর ম্যাগনেটনের যে সূত্র, মনে হচ্ছে এখানে একটা বেগের হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রন চারিদিকে ঘুরছে, চৌম্বক ভ্রামক সমান pm = ia, I মানে হচ্ছে q/t, a মানে πr²। হ্যাঁ, বেগের মান লাগছে না, q পেয়ে গেছি, তাহলে q 1/t মানে হচ্ছে n, n হলো টিটা হলো পর্যায়, তাহলে q n × πr², তাহলে q কত? 1.6 10⁻⁻19, n কত? 10⁻16, পাই আর কত? 0.5 × 10⁻⁻10 হোল স্কয়ার, এত অ্যাম্পিয়ার মিটার স্কয়ার। তোমরা হিসাবটা করে নেবে, উত্তরটা কত আসে আমাকে জানাবে, উত্তরটা মিলল কিনা অবশ্যই জানাবে, ঠিক আছে? আচ্ছা, কোন স্থানে ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক প্রাবল্য মোট প্রাবল্যের অর্ধেক, অনুভূমিক প্রাবল্য বিনতি কোণ কত? আমরা কি জানি? এদিকে হচ্ছে i, এদিকে হচ্ছে থিটা বিনতি কোণ, এটা হলো h, এটা v। বিনতি কোণ বিচ্যুতি কোণের ছবি তোমরা জানো, বলেছে অনুভূমিক প্রাবল্য মোট প্রাবল্যের অর্ধেক, মানে h টা বলেছে i/2। এটা 10 এর অথবা b এর প্রশ্ন। অনুভূমিক প্রাবল্যটা মোট প্রাবল্য, এখানে দেখো লিখতে পারি h/i সমান cos থিটা। তাহলে h/i সমান cos থিটা, তাহলে h/i টা কত আসছে? i/2/i সমান cos থিটা, অতএব cos থিটা চলে এলো হচ্ছে হাফ, তাহলে থিটা চলে এলো কত? হাফ মানে হচ্ছে 60 ডিগ্রি, cos 60 হাফ হয় তো, হ্যাঁ। তাহলে ওই স্থানের বিনতি কোণ কত বেরোলো? 60 ডিগ্রি বেরোলো, ঠিক আছে? তাহলে যে স্থানে ভূচুম্বক ক্ষেত্রে অনুভূমিক প্রাবল্যের মান মোট প্রাবল্যের অর্ধেক, সেই স্থানে বিনতি কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। 11 নম্বর প্রশ্ন, স্থায়ী ব্যতিচারের শর্ত কি? স্থায়ী ব্যতিচারের ক্ষেত্রে সুসংগত হতে হবে, অর্থাৎ তাদের একটা স্থির মানে দশা পার্থক্য থাকতে হবে, বিস্তারটা দুটোর সমান হতে হবে, তীব্রতা বা বিস্তারটা, ঠিক আছে, দুটোর
কম্পাঙ্ক সমান হতে হবে উৎস থেকে আগত যে রশ্মি দুটো, সেটা তোমরা পড়ে নেবে, স্থায়ী ব্যতিচারের শর্ত। আচ্ছা 11 বি এর অঙ্কটা আমি করাচ্ছি। জাস্ট আমি হিন্টস দিচ্ছি সূত্রটা দিয়ে, তোমরা ক্যালকুলেশন নিজেরা করবে, আমি করাচ্ছি না। 11 বি 600 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য, ল্যাম্বডা বলেছে 600 ন্যানোমিটার, সরি আর কি বলেছে পরীক্ষায় 1.2 10 টু দি মাইনাস 6 বেজের, মানে টি বলেছে, থিকনেস বলেছে 1.2 ইনটু 10 টু দি মাইনাস 6 মিটার বেদ, মিউ বলে দিয়েছে 1.5, প্রতিসরাঙ্ক বিশিষ্ট একটি ছিদ্রের সামনে রাখা হলে নতুন কেন্দ্রীয় পটির পূর্বতন ক্রমের, আচ্ছা কি বলেছে, একটি ছিদ্রের সামনে নতুন কেন্দ্রীয় পটির পূর্বতন কোন ক্রমের উজ্জ্বল পটির জায়গায় গঠিত হবে। তাহলে প্রথম আমরা বার করি কেন্দ্রীয় পটির সরণ। কেন্দ্রীয় পটির সরণ, তাহলে সেটা কত আসে, বিটা বাই ল্যাম্বডা মিউ মাইনাস 1 ইনটু টি। বিটাটা কি ছিল, ল্যাম্বডা ডি বাই ডি, মানে এটাকে আমরা লিখতে পারি বিটা সমান ছানার প্রস্থ, তাহলে দেখো এটা বিটা বাই 600 দিয়েছে, তাহলে 600 ইনটু 10 টু দি মাইনাস 9, মিউ মাইনাস 1 হচ্ছে 1.5 মাইনাস 1 ইনটু টি কত 1.2 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6, দেখা যাচ্ছে ঠিকঠাক পুরো ভ্যালুটা আসছে তো? হ্যাঁ, এটা হলো কেন্দ্রীয় পটির সরণ, মানে যদি কেন্দ্রটা প্রথমে এখানে তৈরি হয়, যখন আমরা একটা কাঁচের প্লেট রাখবো কেন্দ্রটা একটু উপর দিকে সরে যাবে, এরকম একটা জায়গায় চলে যাবে, তাহলে সেটা যদি n-তম মনে করি, বলেছে কেন্দ্রীয় পটিটা কোন ক্রমের উজ্জ্বল পটির সঙ্গে জায়গায় গঠিত হবে, মনে করি n ক্রমের উজ্জ্বল পটির স্থানে গঠিত হবে। অতএব n বিটা সমান y0, মানে কেন্দ্র থেকে n-তম উজ্জ্বলের দূরত্ব হলো n বিটা, কেন্দ্র থেকে n-তম উজ্জ্বল বিন্দুর দূরত্ব n বিটা, ততখানি সরে গেলে কেন্দ্রটা যেখানে ছিল, এবার এখানে ছিল n-তমটা, এবার কেন্দ্রটা এখানে চলে গেছে, মানে কেন্দ্র থেকে n-তম উজ্জ্বলের যা দূরত্ব হবে কেন্দ্র থেকে কেন্দ্রীয় বিন্দুর সরণ ততটা হবে যদি একটা পাতলা প্লেট রাখা হয়। তাহলে এটা কত আসছে, অতএব n বিটা সমান বিটা বাই ল্যাম্বডা মিউ মাইনাস 1 ইনটু টি, তাহলে বিটা কেটে গেল, তাহলে n কত বের হচ্ছে, অতএব নির্ণেয় ক্রম, তাহলে কত আসছে 1.5 মাইনাস 1 ইনটু 1.2 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ডিভাইডেড বাই ল্যাম্বডা কত 600 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 9, তাহলে এটা কত আসছে আমরা হিসাব করি, এটা আসছে হাফ 0.5 ইনটু 1.2 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6 বাই 6 ইনটু 10 টু দি পাওয়ার, এখানে হচ্ছে আমাদের মাইনাস 7। এটাকে যদি আমরা একটা কাজ করি, এটাকে 7 করি, এটা 5 হলো, তাহলে 5 বরং 7, তাহলে এটা কেটে গেল, পুরোটাই কেটে দিতে 1। তাহলে আগে প্লেটটা বসানোর আগে প্রথম উজ্জ্বল বিন্দুটা যেখানে তৈরি হয়েছিল, উত্তরটা একটু দেখে নিই, আমাদের আমার হিসেবে একটু ভুল ভালো হয়। এটা কত নম্বর অঙ্ক, 11 বি, মডেল নম্বর 3, মডেল নম্বর 3-এর 11 বিটা, আমি হিসেব ভুল করছি মনে হচ্ছে, 600 মানে 6 ইনটু 10 টু দি মাইনাস 7 হলো, হিসেবটা আমি কোনো ভুল তো দেখতে পাচ্ছি না, 600 ন্যানোমিটারই ছিল।
তোমরা একটু হিসেবটা দেখো, বইতে দশম দিয়েছে, একটা শূন্যের গন্ডগোল হচ্ছে, সূত্রটা কোনো ভুল নেই, সূত্রটাই হবে। তো এখানে হিসেব তো কোনো গন্ডগোল দেখছি না। 1.5 মানে 0.5 মানে 5-এর 10, 10 গুণ করলে আমাদের এটাই আসছে। তাহলে থাক, আমরা যেটা করলাম সেটাই থাক, তোমরা একটু দেখে নিও। তাহলে সেটা হচ্ছে 1.2 10 টু দি পাওয়ার -6, ভ্যালুগুলো দেখে নিই। আর 1.5 দিয়েছে আর 600 ন্যানোমিটার দিয়েছে, অঙ্কে কোনো ভুল নেই। হিসেবে আমি চোখে ভুল পাচ্ছি না, যদি তোমরা দেখো সেটা আমাকে জানাবে হিসেবে কোনো ভুল হলো কিনা। তার মানে কি হলো, যেখানে তাহলে কেন্দ্রীয় উজ্জ্বল পটিটা কোথায় তৈরি হচ্ছিল, যেখানে প্রথম উজ্জ্বল বিন্দুটা দশম বলেছে, 10 আসতেও পারে, আমি হয়তো হিসেবে ভুল করছি, হিসেবে ভুল আমার চোখে পড়লো না এখানে। এটা যদি আমাদের 12 হতো তাহলে একমাত্র হতে পারে 12 × 10 টু দি পাওয়ার -6 হলে হতে পারে, কখনোই আমাদের এটাতে আসবে। ক্যালকুলেটরে করে দেখি, আমি ক্যালকুলেটরের সাহায্য নিই, হাতে না করে ক্যালকুলেটরে করি। তাহলে এটা μ - 1 মানে μ - 1 কত, 1.5 - 1 ক্লোজ ইনটু 1.2 × 10 টু দি পাওয়ার -6 ডিভাইডেড বাই 600 ইনটু, হতেও পারে ভুল হতেই পারে, -9। আমাদের উত্তরেও এক এসছে, ক্যালকুলেটরেও এক এসছে, মানে অঙ্ক আমাদের ঠিক আছে, তথ্যে ভুল আছে, হয়তো তার জন্য ওদের দশম উজ্জ্বল নেই, ওরাও হিসেবে ভুল করেছে। আমাদের উত্তরে কোনো ভুল নেই, এক মানে প্রথম যেখানে হবে। আচ্ছা, তারপরে কি দিয়েছে, আমরা উত্তরটা দেখলাম তো ঠিক। 11 বি দেখে নিই, এখানে দুটো অঙ্ক আছে, তার একবার দেখে নিই। 11 বি না, মানে দশম বলেছে, দশম ক্রম আমাদের প্রথম ক্রম আসছে, যাই হোক আমাদের অঙ্কে কোনো ভুল নেই হিসাবে। হ্যাঁ, আচ্ছা, এবার চলে আসি 11 অথবা ফ্রেনেল ফর্মুলা অপবর্তনের পার্থক্য আমি বলে দিয়েছিলাম। ফ্রেনেলের ক্ষেত্রে উৎস আর পর্দা স্লিট বা যেটা আমাদের যেটাকে অবস্ট্রাকল বাধা বলা হয়, ছিদ্রের সাপেক্ষে সসীম দূরত্ব থাকে, আর ফ্রনপারের ক্ষেত্রে অসীম দূরত্ব রাখা হয়। ছিদ্র সাপেক্ষে পর্দা আর উৎস দুটোই অসীম দূরত্বে অবস্থান করে। ঠিক আছে, এটাই হচ্ছে প্রধান পার্থক্য ফ্রেনেল আর ফ্রনপার অপবর্তনের মধ্যে। আমরা চলে যাই 11 অথবা বি এর অঙ্কে। 11 অথবা বি, এই অঙ্কটার উত্তরটা মেলেনি, তাও আমি বলছি উত্তর আমার ঠিক আছে, ওদের কোনো একটা গন্ডগোল আছে উত্তর দিতে। আমার সূত্রে কোনো ভুল নেই, তোমরা দেখে নেবে তাও একবার। 11 অথবা বি, টেস্ট পেপারে উত্তর ভুল থাকেই, সেটা নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। একটি সরু রেখাচিত্র দ্বারা ফ্রনপার অপবর্তন তৈরি করা হলো, লেন্স থেকে 2 মিটার দূরে পর্দা, তাহলে পর্দার দূরত্ব বলেছে 2 মিটার। আচ্ছা, রেখাচিত্রের প্রস্থ এ বলে দিয়েছে 0.2, ডি দিয়ে লিখতে আমাদের বুঝতে সুবিধা হবে। ডি হলো রেখাচিত্রের প্রস্থ 0.2 মিলিমিটার। আচ্ছা, দেখা গেল মুখ্য চলন বিন্দুর উভয় পার্শ্বে 5 মিলিমিটার দূরত্বে প্রথম অবম বিন্দু, মানে মুখ্য চলন বিন্দুর এই যে এটা প্রথম অবম, এটা প্রথম, এটা বলেছে 5 মিলিমিটার, 5 মিলিমিটার দূরত্বে প্রথম অবম বিন্দু। তাহলে আমাদের সূত্র কি, এটাকে আমরা যদি y1 বলি, y1 সমান ল্যামডা ডি বাই ডি, মানে ঝালর প্রস্থের যে সূত্র এইটুকুনি হচ্ছে ল্যামডা ডি বাই ডি। তাহলে এটা দিয়েছে 5 মিলিমিটার y1 টা, তাহলে 5 × 10 টু দি পাওয়ার -3, ল্যামডা বার করতে হবে, ডি কত 2, আর স্মল ডিটা হচ্ছে 0.2 × 10 টু দি পাওয়ার -3, তাহলে ল্যামডা চলে এলো কত 5 × 0.2 × 10 টু দি পাওয়ার -6 বাই 2, তাহলে হাফ, মানে 5 × 0.5 × 10 টু দি পাওয়ার -6 মিটার, মানে 5000 অ্যামস্ট্রং। হ্যাঁ, এটা 5000 অ্যামস্ট্রং উত্তর আছে দেখলাম। তাহলে 5000 অ্যামস্ট্রং মানে 1 অ্যামস্ট্রং সমান 10 টু দি পাওয়ার -10 মিটার। 10 টু দি পাওয়ার -10 দিয়ে ভাগ করলে আমাদের 5000 চলে আসছে। আচ্ছা, করে ফেলেছি। 12 এ, 12 তে বলছে ব্রিস্টারের সূত্রটি লেখো। জানো, সমবর্তন কোণের ট্যানজেন্টের মান
প্রতিসারক মাধ্যমে পরম প্রতিসারকের সাথে বা বায়ু থেকে গেলে পরম প্রতিসারক বা এটাকে তোমরা প্রতিসারক মাধ্যমের আপেক্ষিক প্রতিসারকের সাথে সমান হয় সমাবর্তন করে ট্যানজেন্টের মান tan ip সমান মিউ মানে মিউ দিয়ে দিলে একটা অঙ্ক দিয়েছে মিউ দিয়েছে 1.5 তাহলে tan ip সমান 1.5 তাহলে ip টা কত বার করবে tan ইনভার্স 1.5 ip টাই হচ্ছে সমবর্তন কোণ রাইটটাকেই বার করতে দিয়েছে সহজ অঙ্ক কোয়ার্সটা কি ধরনের ক্লাস পেয়ে যাবে সহজ কোশ্চেন অঙ্কগুলো দেখি 13টা দিয়েছে আপতন কোণের সীমাস্থ মান বার করতে হবে আপতন কোণের সীমাস্থ মান তোমরা যা sin ইনভার্স sin a √μ² - 1 cos a সমবর্ত আপতন কোণের সীমাস্থ মান হচ্ছে পিছন থেকে রশ্মি না পাওয়ার ক্ষেত্রে প্রমাণটা করে নেবে আচ্ছা আচ্ছা এরপর চলে আসি 13 অথবা একটা অঙ্ক দিয়ে সংকট কোণ কাকে বলে জানো ঘন মাধ্যমে আপতন কোণের যে মানের জন্য আমরা লঘু মাধ্যমে প্রতিসরণ কোণ হয় 90 ডিগ্রি তাকে বলা হচ্ছে সংকট কোণ ঘন মাধ্যমে আপতন কোণ যত হলে লঘু মাধ্যমে প্রতিসরণ কোণ হবে 90 ডিগ্রি এবং সেখানে কি সূত্র sin ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা থিটা c sin theta c = 1/μ মিউটা হচ্ছে মিউ ঘন বাই মিউ লঘু এই দুটোর অনুপাতকে মিউ বলে আচ্ছা এটা অঙ্ক দিয়েছে দেখি 13 অথবা অঙ্ক অথবা তো দেখো বলছে কি স্বচ্ছ কঠিন চোঙাকৃতি দণ্ডের প্রতিসরাঙ্ক ও ছবি দিয়েছে একটি স্বচ্ছ কঠিন চোঙাকৃতি দণ্ডের প্রতিসরাঙ্ক বলেছে মিউ বলেছে এটা মিউ বলে দিয়েছে 2/√3 আচ্ছা দণ্ডটির চারপাশে বায়ু মাধ্যম এখানে এয়ার আছে মানে মিউ সমান 1 ওকে মিউ = 1 আলোক রশ্মি দণ্ডের প্রান্ত দিয়ে এক প্রান্তে মধ্যবিন্দুতে আপতিত হলো এখানে একটা দিয়েছে ছবি আইকন আপতিত হয়েছে যেখানে গেছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে থিটা সি তে পড়েছে এই অ্যাঙ্গেলটা আর বলেছে এটা অপটিক্যাল ফাইবারের ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে পড়লে সোজা চলে যাবে তো কি বার করতে বলেছে যদি প্রতিসরণের পর গা ঘেঁষে তাহলে আপতন কোণের মান কত দেখো ছবিতে আমাকে এখানে আইটা বার করতে হবে তাহলে sin থিটা c সমান 1 এই দুটো মাধ্যমের ক্ষেত্রে এটা ঘন মাধ্যম এটা লঘু মাধ্যম বা এটাকে লিখতে পারি মিউ লঘু বাই মিউ ঘন তাহলে মিউ লঘুটা কত 1 মিউ ঘনটা কত 2/√3 মানে √3/2 তাহলে থিটা c হলো 60 ডিগ্রি তাহলে এই কোণটা 60 আর এই কোণটা 90 তাহলে এটা যদি 90 হয় তাহলে এই কোণটা কত হবে তাহলে তিনটে কোণ 180 তাহলে r কত চলে আসে অতএব r যে কোণটা দিয়েছি এটা 90 - থিটা c 30 ডিগ্রি এবার এটা তো হচ্ছে এয়ার i বার করতে অতএব sin i বাই sin 30 সমান μ2/μ1 মানে মিউ ঘন হচ্ছে 2/√3/1 তাহলে sin i চলে এলো 2/√3 আর sin into sin থাকে মানে হাফ 1 তাহলে sin i সমান 1/√3 তাহলে i সমান আসছে sin ইনভার্স 1/√3 তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক মানে ক্যালকুলেটরে করব একটু হিসাবটা তোমরা দেখে নিও আমি ঠিক করলাম কিনা তাহলে sin এটা 30 হলো তাহলে sin 30 হলো হাফ এদিকে গুণ হয়ে গেল হাফ গুণ মানে তাহলে sin ইনভার্স 1/√3
35.26 35.26 ডিগ্রি। উত্তরটা আমরা মিলিয়ে নেব। মডেল সেট 3 এ কত দাগের প্রশ্ন করলাম? এটা 13। সব উত্তর ঠিক থাকে না অনেক সময়। sin ইনভার্স 1/√3 আছে, মানটা আমরা বার করে নেব। আচ্ছা যাই হোক, জেনার ডায়োড কি জানো তোমরা? উচ্চ মাত্রায় ডোপিং করে যে পিএন জাংশন ডায়োড তৈরি করা হয় তাকে জেনার ডায়োড বলে। ভোল্টেজ নিয়ন্ত্রক বর্তনী তোমরা আমার ভিডিও ক্লাসে পেয়ে যাবে, অবশ্যই দেখে নেবে, খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য। আচ্ছা, স্পন্দক কি, এলসি ফিডব্যাক এগুলো পেয়ে যাবে পুরোটাই। এন টাইপ পি টাইপের মধ্যে পার্থক্য জানো। আচ্ছা, এবার চলে যাই আমরা গ্রুপ ডি তে। বিচলন বেগ কাকে বলে বা অনুপ্রবাহের বেগ? বিচলন বেগ মানে অনুপ্রবাহের বেগ জানো তোমরা। মুক্ত ইলেকট্রনের বিচলন বেগের ধারণা থেকে তড়িৎ প্রবাহ ঘনত্ব বিচলন বেগ মানে হচ্ছে I সমান হচ্ছে NEA VD, তাহলে I/A মানে প্রবাহ ঘনত্ব সমান J NVD। NEA VD হয়, NEA VD, তাহলে মানে এটা চলে গেল, আপনি পেয়ে যাবেন। আচ্ছা, 15 বি এর অঙ্কটা আমরা করি। 15 বি যেটা আমার অঙ্ক আছে, বিতে বলেছে একটি তড়িৎ যন্ত্রে 100 ওহম রোধ, 100 ওহম এবং সর্বোচ্চ প্রবাহ মাত্রা, আর বলেছে 100 ওহম, আর ম্যাক্সিমাম কারেন্ট যেতে পারে বলেছে 2 অ্যাম্পিয়ার। 220 ভোল্ট ডিসি উৎসের সঙ্গে যুক্ত করে শ্রেণী সমবায়ে কমপক্ষে কত রোধ যুক্ত করতে হবে? দেখো, একটা বললাম আর রোধ যুক্ত করতে হবে 220 ভোল্ট উৎস। আর এর মান কত যোগ করলে এটা ব্যবহার করা যাবে? খুবই সহজ ব্যাপার। দেখো, তাহলে এখানে আই কত হতে হবে? 2, ম্যাক্সিমাম 2 যেতে পারে, তাহলে আইটা শ্রেণী সমবায় আই কনস্ট্যান্ট, তাহলে 2 ইকুয়ালস টু হচ্ছে 220 বাই মোট রোধ 100 প্লাস 8, তাহলে 8 সমান আসছে কত? 110 বিয়োগ 100 মানে 10 ওহম। তাহলে শ্রেণী সমবায় অর্থাৎ শ্রেণীতে কমপক্ষে কি যেন কথাটা দিয়েছে, শ্রেণীতে কমপক্ষে কত রোধ যোগ করতে হবে? কমপক্ষে 10 ওহম রোধ যোগ করতে হবে। শ্রেণীতে কমপক্ষে 10 ওহম রোধ যোগ করতে হবে। আচ্ছা, তড়িৎ বর্তনী কারশফের সূত্রগুলি পারবে। এর মধ্যে কোনটি শক্তি সংরক্ষণ? কেভিএল মানে কারশফের ভোল্টেজ ল। তারপরে একটা লুপের অঙ্ক আছে, অথবা বি, অথবা 15 অথবা বি, লুপ থেকে অঙ্ক দিয়েছে। 4 ওহম, এটা দিয়েছে মোস্ট প্রবাবলি 12 ওহম, এটা দিয়েছে 12 ভোল্ট, আর এটা দিয়েছে 2 ওহম, আর দিয়েছে 6। দেখি বার কত দিয়েছে। 12 ওহম রোধের প্রবাহ মাত্রা কত? 12 ওহম, এখান থেকে কত? তাহলে এখানে I1 আসছে, এখানে I2 আসছে, মানে যোগ হয়ে চলে গেল I1 প্লাস I2, মানে তাহলে 12 ওহম দিয়ে কত কারেন্ট যাচ্ছে? I1 প্লাস I2। আমরা এইভাবে করছি। এটা 1 নম্বর লুপ, এটা 2 নম্বর। তাহলে লুপ 1 আমরা কি পাচ্ছি? কেভিএল প্রয়োগ করে 4I1 প্লাস 12I1 প্লাস I2 সমান 12। তাহলে মোট কত হলো? এটা হচ্ছে 12 4 16, I1 প্লাস 12I2 সমান 12। আমরা যদি 4 দিয়ে কাটাকুটি করি তাহলে 4I1 প্লাস 3I2 সমান 3। এটা 1 নম্বর সমীকরণ। আচ্ছা, 2 নম্বর লুপ কি? লুপ 2, কেভিএল অ্যাপ্লাই করছি, কি পাচ্ছি?
माइनस 2i2 माइनस 12i1 प्लस i2 সমান মাইনাস 6 মানে 2i2 2 আর 12 মানে 14 মানে হচ্ছে 12i1 প্লাস 14i2 সমান 6 তাহলে 2 দিয়ে ভাগ করলে 6i1 প্লাস 7i2 সমান 3 এটা 2 নম্বর সমীকরণ। দেখো এই দুটো সমাধান করে তোমরা i1 i2 এর হিসাব করতে পারবে। i1 i2 হিসাব করলে 12 ওহমের ভিতর দিয়ে কত কারেন্ট যাচ্ছে i1 আমরা যদি সমাধান করি এটাকে আমরা সমাধান করেই করতেই পারি, অসুবিধা নেই। এটাকে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে 12i1 প্লাস 9i2 সমান আসছে 9। এটাকে আমরা 2 দিয়ে গুণ করলে 12i1 2 দিয়ে হচ্ছে 14i2 সমান হচ্ছে 6। এটা মাইনাস কেটে গেল, তাহলে এটা কত আসছে 5i1 5i2 সমান হচ্ছে আমাদের 5i2 সমান আসছে আমাদের বিয়োগ করলে 3, তাহলে i2 বেরোলো হচ্ছে -3.5 অ্যাম্পিয়ার। আর i1 টা তাহলে কত বেরোবে, i1 টা তাহলে এখান থেকে বেরোচ্ছে 4i1 -9.5 সমান 3, তাহলে এখানে i1 টা কত আসছে 3 যোগ 9.5 3 যোগ 9.5 ডিভাইডেড বাই 4 6.5। i2 টা আসছে এখান থেকে i1 টা আসছে 6.5 প্লাসে আসছে পুরোটা। তাহলে মোট কারেন্ট কত হচ্ছে i1 প্লাস i2 মানে 6.5 যোগ মানে হচ্ছে এটা বিয়োগ মানে 3.5 6.5 আর 3.5 মানে 3.5 মানে হচ্ছে 0.6। উত্তরটা আমরা দেখে নেব। তাহলে i1 প্লাস i2 হচ্ছে i1 টা হলো 6.5 আর 3.5 যোগ করলে হচ্ছে 3.5 মানে 0.6। কত নম্বর অঙ্ক এটা 15 অথবা b 15 হ্যাঁ 3.5 ঠিকই আছে আমাদের 0.6 অ্যাম্পিয়ার। সুতরাং আমরা পেয়ে গেলাম অতএব 12 ওহম রোধের ভিতর দিয়ে প্রবাহ মাত্রা কত যাচ্ছে i1 প্লাস i2। তাহলে i1 প্লাস i2 টা কত, i1 বেরিয়েছে কত 6.5 3.5 তাহলে যোগ করলে হচ্ছে 3.5 অ্যাম্পিয়ার। তাহলে 12 ওহম রোধের ভিতর দিয়ে প্রবাহ মাত্রা হলো 3.5 অ্যাম্পিয়ার। এরপর 16 নম্বরের এ সাধারণ নিঃসারক বিন্যাসে এনপিএন ট্রানজিস্টরের বর্তনী আঁকবে তোমরা ভিডিও ক্লাসে করিয়ে দেওয়া আছে। ইনপুট আউটপুট বৈশিষ্ট্য লেখচিত্র করিয়ে দেওয়া আছে, দেখে নেবে তোমরা। সেমিকন্ডাক্টরের ভিডিওটা লিংকটা পেয়ে যাবে ভিডিও ক্লাসের মধ্যে, দেখে নেবে বা তোমরা আমার চ্যানেলে গিয়েও দেখে নিতে পারো, প্রত্যেকটা করিয়ে দেওয়া আছে। আচ্ছা নেক্সট 16 অথবা 16 বি যেটা 16 বি 16 বি একটা বলেছে সাধারণ নিঃসারক বর্তনীতে একটি ট্রানজিস্টরের ভূমি প্রবাহ IB ডেল্টা IB বলেছে 30 থেকে বেড়ে 80 হলো, তাহলে চেঞ্জ কত 80 মাইক্রোঅ্যাম্পিয়ার মাইনাস 30 মাইক্রোঅ্যাম্পিয়ার মানে 50 মাইক্রোঅ্যাম্পিয়ার। আচ্ছা তাতে কি হয়েছে সংগ্রাহক মানে হচ্ছে কালেক্টর প্রবাহ চেঞ্জ হয়েছে কত 1 থেকে 3.5 মিলিঅ্যাম্পিয়ার থেকে 1 মিলিঅ্যাম্পিয়ার থেকে বেড়ে 3.5 মানে 2.5 মিলিঅ্যাম্পিয়ার। তাহলে এটা কত 50 into 10 to the power minus 6 অ্যাম্পিয়ার। এটা 3.5 সরি 2.5 into 10 to the power minus 3 অ্যাম্পিয়ার। কি বিটা বার করতে দিয়েছে নাকি, হ্যাঁ বিটা বার করতে প্রবাহ বিবর্ধক বিটা সমান কি ডেল্টা আইসি বাই ডেল্টা আইবি। তাহলে 2.5 into 10 to the power minus 3 by 50 into 10 to the power minus 6 নিচে হচ্ছে 20 হচ্ছে 1000 মানে 50
মিটার ভ্যালু চলে এলো 50। তাহলে এইভাবে অঙ্কটা আমরা করতে হবে। তোমরা ক্যালকুলেশনটা সব সময় দেখবে, আমার ক্যালকুলেশন একটু ভুল হয়ে যায়, তাও তোমরা দেখে নেবে এটা ঠিক হলো কিনা। 85 আছে উত্তর। আচ্ছা, নর গেট, পরের প্রশ্নগুলো দেখি কি দিয়েছে। নট গেট কাকে বলে তোমরা জানো? অর গেটের আউটপুটটাকে যদি নট গেটের সঙ্গে যুক্ত করা হয়, অর গেটের আউটপুটকে যদি নট গেটের সাথে যুক্ত করা হয় তাকে নট গেট বলে। সত্য সারণী ট্রুথ টেবিল, নট গেট থেকে অ্যান্ড গেট কিভাবে করবে। আচ্ছা, তারপরে কি বলেছে, পিএন ডায়োড ব্যবহার করে পিএন ডায়োডের সম্মুখ বায়াস বিপরীত বায়াসের নিঃসৃত অঞ্চলের কি পরিবর্তন হয়? সম্মুখ বায়াসের ক্ষেত্রে সম্মুখ বায়াসিং ভোল্টেজ যত বাড়বে নিঃসৃত অঞ্চলের বেগ তত কমবে, আর বিপরীত বায়াসের ক্ষেত্রে নিঃসৃত অঞ্চলের বেগ তত বাড়বে। বেদ এবং বিভব প্রাচীরের মান তোমরা ভিডিও ক্লাস ফলো করবে, পেয়ে যাবে, ডিটেলসে পেয়ে যাবে, সুন্দর করে ছবি এঁকে গ্রাফ এঁকে বুঝিয়ে দেওয়া আছে। আচ্ছা, যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন ক্ষমতা কোন করে? থিওরি পার্ট। আচ্ছা, একটা অঙ্ক দেখি। 17 বি, একটা একটি স্বল্প দৃষ্টি সম্পন্ন ব্যক্তির দূরবিন্দু হচ্ছে, দূরবিন্দু বলে দিয়েছে 80 সেন্টিমিটার, বহুদূর থেকে আগত। তাহলে ভি হচ্ছে 80, ইউ হচ্ছে ইনফাইনাইট, চশমা পড়তে হবে, এফ বার করতে হবে, পি বার করতে হবে। মনে রাখবে ত্রুটিপূর্ণ চোখ যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে ভি, আর বস্তু যেখানে রাখতে চাইছি চশমা পরে কোথায় বস্তু রেখে দেখবো? অসীম দূরত্ব থেকে, বহুদূর মানে অসীম দূরত্ব। আচ্ছা, চোখ অবজেক্ট এখানে আছে, ইমেজটা আলোটা এখান থেকে আসছে, ইমেজটা এখানে তৈরি হচ্ছে। তাহলে 1/v minus 1/u equals to 1/u সবসময় চোখটাকে 0 0 বিন্দু ধরলে এটা নেগেটিভ দিকে দুটোই মাইনাসে বসবে। তাহলে 1/80 minus 80 minus 1 minus infinite সমান হচ্ছে 1/f। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের কত আসছে? f সমান চলে এলো হচ্ছে আমাদের -80। অর্থাৎ পাওয়ার কত হবে? 100/f। ডায়াপ্টার মানে 5/4 মানে -1.25 ডায়াপ্টার, -1.25 ডায়াপ্টার ক্ষমতা সম্পন্ন চশমা তাকে পড়তে হবে। করলে এখানে আসবে, তাই তো? 100/f সেটা ঠিক করলাম, 5/20। ঠিকই আছে। দেখিনি প্রশ্নটা একবার, কত ক্ষমতা চশমাটাকে বহুদূর থেকে দূরবিন্দু চলে এসছে কোথায়? 80 অবধি দেখতে পায়। তাহলে ইমেজটা ওখানে তৈরি হবে। তাহলে হচ্ছে ভিটা হচ্ছে 80 ইন্টু ইনফাইনাইট, এফটা বার করলাম, এটা বেরোলো -80 -80 বেরোলো, তাহলে হচ্ছে 100/f, তাহলে 1.25 ডায়াপ্টার। ঠিক আছে, তো অঙ্কটা আমরা করে ফেললাম। এরপরে আমরা পরের প্রশ্নে যাবো। তাহলে উত্তরটা কত বেরোলো? তাকে -1.25 ডায়াপ্টার ক্ষমতা সম্পন্ন চশমা ব্যবহার করতে হবে যাতে তিনি দূর থেকে আগত কোনো বস্তুকে, যেমন ধরো অ্যাকচুয়ালি এটা মায়োপিয়া মানে নেগেটিভ পাওয়ার মানে মায়োপিয়া, আমার নিজের মায়োপিয়া মানে যদি খালি চোখে দেখি তাহলে আমার মোটামুটি 50 সেন্টিমিটার অবধি স্পষ্ট দেখতে পাই দূরের। যদি 50 সেন্টিমিটার থেকে দূরে চলে যায় কোনো বস্তু সেটাকে আমি আবঝা দেখি। তার জন্য আমরা কি করছি? অবতল লেন্স ব্যবহার করছি। অবতল লেন্স কি করছে? দূর থেকে যেটা বস্তু ইমেজটা আলোটা আসছে সেটার প্রতিবিম্ব আমাদের যেটা দূরবিন্দু 80 সেমি এলোকে সেখানে তৈরি করে দিচ্ছে। এই হচ্ছে এখানে ফান্ডা। এরপর 30 সেন্টিমিটার ফোকাস ধরে একটি উত্তল লেন্স এবং 17C এর প্রশ্নটা আমরা দেখব। তিরিশ সেন্টিমিটার ফোকাস ধরে একটি উত্তল লেন্স f1 ওটা হচ্ছে 30 সেমি, f2 ওটা ধরলাম এটা উত্তল, আর 20 সেমি ফোকাস ধরে একটা অবতল লেন্স মানে -20। উত্তল অবতলের ক্ষেত্রে ফোকাস মাইনাসে হয়। পরস্পর থেকে 8 সেন্টিমিটার দূরে একই অক্ষের উপর বসানো হলে হবে, কমানো হলে হবে। এটা উত্তল লেন্স আছে, এটা অবতল লেন্স আছে।
8 সেমি দূরে। আচ্ছা, সমবায় লেন্স থেকে 40 সেন্টিমিটার দূরে রাখা 2 মিটার উচ্চতার একটি বস্তুর প্রতিবিম্বের বিবর্ধন কত হবে? 40 সেন্টিমিটার দূরে ধরে এখানে একটা বস্তু রেখেছি, অবজেক্ট 40 সেমি। তাহলে প্রথম লেন্স যেটা প্রতিবিম্ব করবে দ্বিতীয় লেন্স, তাহলে প্রথমটা দেখো এর বলে 30, তাহলে রিয়েল ইমেজ তৈরি হবে। তাহলে 1 নম্বর লেন্সের রেসপেক্টে 1 নম্বর লেন্সের সাপেক্ষে u40 মাইনাস 40, এই দিকটা প্লাস, এর সাপেক্ষে এটা মাইনাস, এটা প্লাস, এর সাপেক্ষে এটা মাইনাস, এটা প্লাস, ভালো করে বুঝবে। আচ্ছা, ফোকাস কত? 30, তাহলে 1/v 1 মাইনাস 1/u মানে 1 বাই মাইনাস 40 সমান 1/30, তাহলে 1/v1 টা কত চলে আসছে? 1/30 মাইনাস 1/40, এটা হলো 120, 4 বিয়োগ আমাদের 3, 4 বিয়োগ 3 মানে v1 টা আসছে 120 সেন্টিমিটার। তার মানে মোটামুটি এরকম একটা জায়গায় ইমেজ তৈরি করেছে, এখানে একটা ইমেজ তৈরি হলো 120 সেন্টিমিটার। তাহলে 2 নম্বরের রেসপেক্টে এখানে ম্যাগনিফিকেশনটা কত হলো? প্রথমটা m1 টা v/u মানে হচ্ছে 120/40 মানে 3। প্রথম ক্ষেত্রে প্রথম লেন্সের ম্যাগনিফিকেশন 3, ছবিটা আসছে ঠিকঠাক। দ্বিতীয় লেন্সের সাপেক্ষে 2 নম্বর লেন্সের u তাহলে কত হবে? এটাকে বস্তু ধরবে, প্রথম লেন্স যেটা প্রতিবিম্ব করবে, দ্বিতীয় লেন্স এটাকে বস্তু ধরবে, তাহলে এটা 120 আছে, 8 বাদ গেল, তাহলে হলো 112 প্লাস এদিকে আছে f2 কত? অবতলের ফোকাস মাইনাস হয়, -20। তাহলে সেক্ষেত্রে আমরা v2 টা বার করব, তাহলে 1/v2 মাইনাস 1/112 সমান 1/-20। এখান থেকে আমাদের v2 কত চলে আসছে হিসাব করি, v2 ভ্যালুটা আমাদের কত চলে এলো? 1/112, এটা এগিয়ে গেলে প্লাস মাইনাস 1/20, v2 টা আসছে, এখান থেকে v2 টা আমরা লিখছি, v2 টা আসছে -24.34 সেন্টিমিটার, মানে এর সাপেক্ষে মাইনাসের দিকে, মানে এরকম একটা জায়গায় ইমেজ হয় ফাইনাল ইমেজটা। তাহলে এক্ষেত্রে ম্যাগনিফিকেশন কত? v2 হলো 24.34 ভাগ 112, 0.217734, মানে 3 গ্রাম করে দিল প্রথম ম্যাগনিফিকেশন। সুতরাং দুটো লেন্সের ম্যাগনিফিকেশন পেয়ে গেছি। এখানে সমাধান শেষ করি। বস্তুর উচ্চতা ছিল কত? কি কি বার করতে দিয়েছিল? এখানে বলেছিল হচ্ছে বস্তু প্রতিবিম্বের বিবর্ধন আকার, তাহলে অতএব প্রতিবিম্বের বিবর্ধন হলো m1 গুণ m2, 3 গুণ 0.2174, 0.65 লিখলাম, 65 কি সব আসছে। ম্যাগনিফিকেশন আর আকার উচ্চতা কত হবে? মানে i ম্যাগনিফিকেশন এটা ইনটু উচ্চতা কত ছিল? প্রথম উচ্চতা বলেছিল যে 2 মিটার, ইনটু 2 1.3 মিটার। তাহলে প্রতিবিম্বের আকার হবে হচ্ছে উচ্চতা হবে ছোট হয়ে যাবে তুলনামূলক, দুটো লেন্সের প্রতিবিম্ব আর ম্যাগনিফিকেশন আছে 0.65। উত্তর কি আছে জানি না, আমি আমার মতো করলাম, আশা করি এটাই থাকা উচিত। হ্যাঁ, 0.652 আর 1.304, ঠিক আছে। তো এমসিকিউ গুলো তোমরা দেখবে, এসিকিউ গুলো সহজই আছে, খুব একটা কঠিন নেই। যদি কোনো এমসিকিউ অসুবিধা হয় সেটা আমাকে জানাবে কমেন্টের মাধ্যমে, আমি পরের দিন ভিডিও ক্লাস অবশ্যই করে দেবো। আগামীকাল আবার একটা ভিডিও দেবো তোমাদের টেস্ট 4 আর টেস্ট 3টা কমপ্লিট করলাম, তোমরা ভিডিওগুলো দেখো আর সমাধান করে নাও, আস্তে আস্তে দেখবে তৈরি হয়ে যাবে, ঠিক আছে। আজ এখানেই
আলোচনা শেষ করলাম। সবাই কিন্তু মন দিয়ে দেখবে আর প্রশ্নগুলো ভালো করে রেডি করো, কারণ আমাদের উচ্চ মাধ্যমিক আস্তে আস্তে এগিয়ে আসছে, তার জন্যই করানো, যাতে তোমরা ভালো করে ফল করতে পারো, সেটাই উদ্দেশ্য করিয়ে দেওয়ার। ঠিক আছে, তোমরা দেখবে ভালো করে এবং অবশ্যই ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবে। আর ওই অঙ্কটাই উত্তর ফার্স্ট অর্ডারই হবে, 10 টু হবে না, অঙ্কটা ভুল আছে। অঙ্কের উত্তর ভুল থাকতেই পারে, তোমরা তাও যাচাই করবে। তোমাদের যদি মনে হয় কোনো স্যারকে দিয়ে দেখিয়ে নিতে পারো, সেটাও করতে পারো। আমি আমার মতন করে দিলাম, তো তোমরা দেখে নিতে পারবে। সূত্রে কোনো ক্যালকুলেশনে ভুল আশা করি নেই, ক্যালকুলেটারে করেও দেখলাম একই আসছে। ঠিক আছে, আর অঙ্কের বাদ বাকি যেগুলো বুঝিয়ে দিলাম করবে। এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, অবশ্যই দেখে নেবে। আজ এখানেই আলোচনা শেষ করছি। প্রশ্নগুলো খুব ভালো করেছে, তোমরা র্যাপিড টেস্ট করো, সবাই র্যাপিড টেস্ট প্র্যাকটিস করো। কোনো প্রশ্ন অসুবিধা হলে কমেন্টের বক্সে জানাবে, আমি অবশ্যই সাহায্য করার চেষ্টা করব। আজকে এখানেই শেষ করছি, আবার সামনের দিন চলে আসবো পরবর্তী টেস্ট পেপারের পেজ নিয়ে, তার মধ্যে তোমরা করে ফেলার চেষ্টা করো।